ওকে, তো আমরা পড়ছিলাম হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়াম। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ফেজ কি, ফেজ কাকে বলে, তার মধ্যে ওই ফেজ কম্পোনেন্ট, কনস্টিটিউয়েন্ট, রেস্ট্রিকশন, সেখান থেকে ডিগ্রি অফ ফ্রিডম, সেখান থেকে গিবস ফেজ রুল আমরা ডিরাইভ করেছিলাম, এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু। তারপর আমরা দেখেছিলাম ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, তার প্রুফটা দেখেছিলাম, বেশ একটু বড় প্রুফ এবং খুব ইম্পর্টেন্ট প্রুফ। তারপর আমরা দেখেছিলাম ওয়ান কম্পোনেন্ট সিস্টেম, আমরা জলের সিস্টেমটা দেখেছিলাম, তার প্রত্যেকটা জায়গায় আমরা ডিগ্রি অফ ফ্রিডম, প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা লাইন এবং ট্রিপল পয়েন্ট সব জায়গায় আমরা ডিগ্রি অফ ফ্রিডম বের করা দেখেছিলাম। স্লোপ দেখেছিলাম যে সাবলিমেশন কার্ভ বা ভেপারাইজেশন কার্ভ, কার স্লোপ কেমন হয়। জলেরটা দেখেছিলাম, সালফারটা দেখেছিলাম। সালফারে দেখেছিলাম যে দুই টাইপের সালফার হয়, রম্বিক, মনোক্লিনিক। সেই জন্য ওই ফেজ ডায়াগ্রামটা একটু কমপ্লেক্স, তো সেটারও পুরোটা দেখানো হয়েছিল। তো ওয়ান কম্পোনেন্ট সিস্টেম আমাদের সিলেবাসে যে ছিল শেষ। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডও দেখিয়েছিলাম। হুম। তো আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে টু কম্পোনেন্ট সিস্টেম। নাম্বার অফ কম্পোনেন্ট হচ্ছে টু। স্ক্রিনে যে পেজটা শেয়ার করছি সেটা হচ্ছে আমি যখন পড়াশোনা করতাম আমার ক্লাস নোট, সেটাই দেখা যাক, আমরা বোঝার চেষ্টা করি, আমিও বোঝার চেষ্টা করি সেই সময় আমি কি লিখেছিলাম খাতায়। তো আমাদের আজকের টপিক হচ্ছে টু কম্পোনেন্ট সিস্টেম। এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু তে আমরা দেখেছিলাম যে সি হচ্ছে কম্পোনেন্ট, তাহলে আমি সি এর জায়গায় টু বসাবো। তাহলে এফ ইকুয়াল টু আসবে জাস্ট টু মাইনাস পি প্লাস টু, মানে ফোর মাইনাস পি। এখান থেকে লিখতে পারি পি ইকুয়াল টু ফোর মাইনাস এফ। পি এর মিনিমাম ভ্যালু হয় ওয়ান ফেজ। কোন একটা সিস্টেম ধর, জলই ধর, জলের তিনটে ফেজ, সলিড, লিকুইড, গ্যাস, ধর এক জায়গায় আছে তিনটে ফেজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তো ফেজের মিনিমাম সংখ্যা সেটা তো এক হতে হবে, হয় জল সলিড থাকলো, লিকুইড বা গ্যাস। কিন্তু ফেজ পি ইকুয়াল টু জিরো তার কোনো কিন্তু প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স নেই, পি এর মিনিমাম ভ্যালু একই হবে। তাই আমি বলছি জল আছে কিন্তু পি ইকুয়াল টু জিরো, সেটা তো হতে পারে না। জল আছে মানে সলিড বা লিকুইড বা গ্যাস, বা সলিড লিকুইডের মাঝামাঝি বা লিকুইড গ্যাসের মাঝামাঝি এরকম কিছু থাকবে, ফেজ জিরো হতে পারে না। তাই পি এর মিনিমাম ভ্যালু হচ্ছে ওয়ান। পি এর মিনিমাম ভ্যালু যদি ওয়ান হয়, তাহলে ম্যাক্সিমাম ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যায় থ্রি। এই ইকুয়েশনটা দেখ, এফ ইকুয়াল টু ফোর মাইনাস পি। এখানে পি এর মিনিমাম ভ্যালু, পি এর ভ্যালু যত কম হবে এখানে ততই তো এফ এর ভ্যালু বেশি হবে, তাই না? পি যত কমবে, ধরা যাক ফোর মাইনাস ওয়ান, ফোর মাইনাস টু, তাহলে এফ এর ভ্যালু কত হচ্ছে? ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে থ্রি, ফোর মাইনাস টু মানে হচ্ছে টু। তার মানে এই ভ্যালুটা যত বাড়ছে, পি এর ভ্যালু যত বাড়ছে ততই এফ এর ভ্যালু কমছে। তাহলে পি এর ভ্যালু যত কমবে এফ এর ভ্যালু তত বাড়বে। পি এর ভ্যালু কমতে কমতে মিনিমাম পি এর ভ্যালু হতে পারে ওয়ান, তাহলে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে থ্রি। ওয়ান কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে একই রকম ভাবে দেখা যাবে যে এফ ম্যাক্সিমাম এটা হচ্ছিল টু, কিন্তু এক্ষেত্রে এফ ম্যাক্সিমাম হচ্ছে থ্রি। ওয়ান কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে এফ ম্যাক্সিমাম টু, তার যে আমরা গ্রাফ প্লট করছিলাম টেম্পারেচার আর প্রেসার এই দুটো ভেরিয়েবল নিয়ে, কিন্তু এখানে এফ ম্যাক্স বা ম্যাক্সিমাম ডিগ্রি অফ ফ্রিডম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা বেরোচ্ছে থ্রি। তার মানে এখানে আমার তিনটে প্যারামিটার রয়েছে। আগে শুধু টেম্পারেচার প্রেসার ওয়ান কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে, কিন্তু টু কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে তিনটে প্যারামিটার লাগবে। একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে, এটা হচ্ছে ইন সাইন, এটার নাম হচ্ছে কাই। তো টেম্পারেচার, প্রেসার বা এক্স ও বলতে পারিস, যদি ভাবিস, টি, পি আর এক্স, এই তিনটে টেম্পারেচার, প্রেসার আর এক্স মানে হচ্ছে মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন বা বাংলায় মোল ভগ্নাংশ। তো এই টি, পি, এক্স তিনটে। এবার আমি যদি একটা প্লট করতে যাই তাতে তিনটে অ্যাক্সিস যদি থাকে, তাই না, তাহলে তার প্লট বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট। ওই জন্য আমরা কি করব, যে যে কোনো একটা টেম্পারেচার, প্রেসার বা মোল ফ্র্যাকশন যে কোনো একটাকে আমরা কনস্ট্যান্ট করে নেব। কনস্ট্যান্ট করে নিলে বাকি দুটোর প্লট আমরা টু ডাইমেনশনাল প্লট পাবো। তাই এটা লেখা আছে ওয়ান কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে এফ ম্যাক্স হয় টু, তার মানে হচ্ছে দুটো প্যারামিটার দিয়ে আমরা গ্রাফ টানবো, টেম্পারেচার, প্রেসার, তাই টু ডি গ্রাফ হবে। কিন্তু এর ক্ষেত্রে টু কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে থ্রি ডি গ্রাফ হবে, ডিফিকাল্ট টু স্টাডি। তো সেই জন্য একটা যে কোনো একটাকে আমার কনস্ট্যান্ট রাখতে হবে।
তো এখানে লেখা আছে যে সো উই কেপ্ট প্রেসার কনস্ট্যান্ট। প্রেসারকে কনস্ট্যান্ট রাখা সহজ, কারণ আমাদের বায়ুমণ্ডলের যে চাপ সেটা তো সমান কনস্ট্যান্ট, তো 1 atm। তো এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমি যদি বায়ুমণ্ডলীয় চাপেই বিক্রিয়া করি, তার মানে বাই ডিফল্ট আমি আমার প্রেসারকে কনস্ট্যান্ট রাখতে পারছি, আমার অন্য কোনো এফোর্ট লাগানো লাগছে না যাতে আমার প্রেসার জোর করে কনস্ট্যান্ট করতে হচ্ছে। তো সেই জন্য প্রেসারকে ল্যাবরেটরি স্কেলে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কনস্ট্যান্ট রাখাটা সহজ। তাই সেই জন্য আমরা এই তিনটের মধ্যে প্রেসারটাকে আমরা কনস্ট্যান্ট রেখে দিচ্ছি। তাহলে আমরা যে এখন গ্রাফ টেনে আমরা এই টু কম্পোনেন্ট সিস্টেমটা ব্যাখ্যা করব, তার দুটো অ্যাক্সিসের একটায় থাকবে টি, একটায় থাকবে এক্স, অর্থাৎ একটায় থাকবে তাপমাত্রা, একটায় থাকবে মোল ভগ্নাংশ। ওকে, হলো? এটুকু কি বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, তো এই ম্যাক্সিমাম ডিগ্রি অফ ফ্রিডম 3 ছিল, কিন্তু 3 নিয়ে আমার প্লট করতে অসুবিধা, তাই আমি একটাকে কনস্ট্যান্ট রেখেছি। তাই এখন আমার ডিগ্রি অফ ফ্রিডম আমি ধরে নিলাম 2, মানে যেহেতু একটাকে আমি কনস্ট্যান্ট রেখে দিয়েছি। তো এখানে এটুকুই টু কম্পোনেন্ট সিস্টেমের বেসিক। এবার আমরা চলে যাব টু কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে কি কি পড়তে হবে বা কি কি সিলেবাসে আছে। টু কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে সিলেবাস আছে ইউটেকটিক কম্পোজিশন, দেখবো আমরা কি। তারপর আছে কংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট, তারপর ইনকংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট। এখানে লেখা আছে কংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্টের নিচে এ কম্পাউন্ড হুইচ ইজ স্টেবল আপ টু ইজ ইটস মেল্টিং পয়েন্ট। এমন একটা কম্পাউন্ড যেটা মেল্টিং পয়েন্ট অব্দি স্টেবল, মেল্টিং পয়েন্টের উপরে গিয়ে সে ডিকম্পোজ করে যায়। আরেকটা কি ইনকংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট, কি কম্পাউন্ড ডিকম্পোজ বিফোর ইটস মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টের আগে সে ডিকম্পোজ করে যায়। দেখা যাক, যেমন এর একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, PCl5 কে হিট করলে PCl3+Cl2 তৈরি হয়। এবার এই PCl3 কে হিট করলে সে সলিড থেকে লিকুইডে যাবে না, সে কিন্তু ভেঙে যাবে এরকম মেল্টিং পয়েন্টে পৌঁছানোর আগে। ধর এটা সলিড ছিল, সলিড থেকে আমি লিকুইড করব কিভাবে, আমি হিট দেব, কিন্তু হিট দিয়ে মেল্টিং পয়েন্টে পৌঁছানোর আগে ও ভেঙে PCl3 তৈরি হয়ে যাবে। তো এই টাইপের যে মেল্টিং পয়েন্ট, সেখানে পৌঁছানো তো সম্ভব হচ্ছে না, তাই এটাকে বলা হয় ইনকংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট। এগুলো আমাদের আবার ডিটেলসে আসবে। তো এক এক করে শুরু করা যাক ইউটেকটিক কম্পোজিশন দিয়ে, মাঝখানে জিনিস এগুলো পড়ার দরকার নেই। ইউটেকটিক কম্পোজিশন, ইউটেকটিক, ইউ মানে হচ্ছে ইজিলি, ইউ স্ট্যান্ডস ফর ইজিলি, টেকটিক মানে মেল্টিং। এবার ইউটেকটিক কম্পোজিশন কি দেখা যায়, এই হোমোজিনিয়াস মিক্সচার অফ টু কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট, আমরা তো টু কম্পোনেন্ট সিস্টেম স্টাডি করছি, তাই দুটো কম্পোনেন্ট থাকবে, তার একটা হোমোজিনিয়াস মিক্সচার আছে, হুইচ মেল্টস অর সলিডিফাইজ at the same temperature which is lower than the freezing point of both the pure component। ধরো একটা কম্পোনেন্ট এ ছিল, তার একটা তো ফ্রিজিং পয়েন্ট থাকবে, একটা পয়েন্ট এসে ফ্রিজ হয়ে যাবে একটা টেম্পারেচারে। বি একটা কম্পোনেন্ট, তার একটা ফ্রিজিং পয়েন্ট, পিওর বি রয়েছে, তার একটা ফ্রিজিং পয়েন্ট থাকবে। এবার আমি এ বি কে মেশালাম। আচ্ছা, ধর এ মেল্ট করে হচ্ছে 0°C ও মেল্ট করে, আর বি মেল্ট করে 5°C। মানে মেল্ট করে বলতে আমার সলিড এ রয়েছে, তাকে আমি ধর মাইনাস সামথিং টেম্পারেচারে রয়েছে, সেখান থেকে আমি টেম্পারেচার বাড়াতে বাড়াতে যখন 0°তে আনবো তখন ও গলতে শুরু করবে বা মেল্ট হতে শুরু করবে। বি কম্পাউন্ডটা এমন যে এরকম টেম্পারেচার বাড়াতে বাড়াতে যখন 5°তে আমি পৌঁছবো, তখন ও মেল্ট হওয়া শুরু করবে। এবার এখানে আমরা স্টাডি করব এই এ বি কে আমি মিক্স করব। তাহলে এই মিক্সচারটা, এই হোমোজিনিয়াস মিক্সচারটা কখন মেল্ট করবে, কোন টেম্পারেচারে মেল্ট করবে? কি মনে হয় 0°তে মেল্ট করবে, না 5°তে মেল্ট করবে, নাকি এর মাঝামাঝি কোনো টেম্পারেচারে মেল্ট করবে, নাকি 5-এর বেশিতে মেল্ট করবে, নাকি 5-এর কমে মেল্ট করবে? এটাই স্টাডি। বোঝা গেল ইউটেকটিক কম্পোজিশন কেন পড়ছি আমরা? আচ্ছা, এবার বলা হচ্ছে যে এমন একটা পার্টিকুলার কম্পোজিশন পাওয়া সম্ভব, মানে এ কিছুটা মিশিয়েছি, মানে মিক্সচার যখন করবো এ এর কিছু পরিমাণ নেবো, বি এর কিছু পরিমাণ নেবো,
বলা হচ্ছে যে এ বি এর একটা নির্দিষ্ট কম্পোজিশন এমন থাকবে যে কম্পোজিশনে এই দুজন একই সঙ্গে মেল্ট করবে, একই সঙ্গে মেল্ট হওয়া শুরু হবে। ওই কম্পোজিশন ছাড়া অন্য কম্পোজিশনে যদি আমি নিই, তাহলে টেম্পারেচার বাড়াতে বাড়াতে হয় আগে এ মেল্ট হওয়া শুরু হবে বা আগে বি মেল্ট হওয়া শুরু হবে। কিন্তু ওই পার্টিকুলার কম্পোজিশনে গিয়ে দুজন একটা পার্টিকুলার টেম্পারেচারে গিয়ে দুজন একই সঙ্গে মেল্ট হওয়া শুরু করবে। ওই যে কম্পোজিশন, হ্যাঁ, মানে এ এর পরিমাণ এবং বি এর পরিমাণ, কম্পোজিশন মানে সেটাই, ওই পার্টিকুলার কম্পোজিশন কি বলা হচ্ছে ইউটেকটিক কম্পোজিশন। এবার ডেফিনেশনটা আরেকবার পড়া যায়। A homogeneous mixture of two components which melts or solidifies at the same temperature which is lower than freezing point of both the pure component. একই একটা পার্টিকুলার টেম্পারেচারে সলিডিফাই হবে এবং সেই টেম্পারেচারটা বলা হচ্ছে যে এই দুটোর থেকে কম টেম্পারেচার হবে। সে ওই পার্টিকুলার টেম্পারেচারটা হচ্ছে -5°C। তাহলে ওই -5°C গেলেই আমি যদি এ বি এর সেই পার্টিকুলার কম্পোজিশন নিই, এ বি কে যদি আমি ইউটেকটিক কম্পোজিশনে নিই, তাহলে -5°C অব্দি গেলেই দুজন একসঙ্গে মেল্ট হওয়া শুরু করবে। সেটা এখানে দেখানো হয়েছে। এ প্লাস বি এর ইউটেকটিক কম্পোজিশনে আছে, অ্যালাউড টু কুল, ঠান্ডা করা হলো। মানে এভাবেও বলা যেতে পারে, আমি তো সলিড থেকে লিকুইডে বলছিলাম যে গলতে শুরু করবে, উল্টোটাও বলা যায় যে সে লিকুইডে আছে কখন সলিড হওয়া শুরু করবে, সলিডিফিকেশন হওয়া শুরু করবে, একই ব্যাপার সেটা। তাহলে এ বি ইউটেকটিক কম্পোজিশনে আছে, এদেরকে অ্যালাউড টু কুল, এদেরকে ঠান্ডা করা হলো। এ বি বোথ সলিডিফাইস, মানে আমি আস্তে আস্তে টেম্পারেচার কমাচ্ছি 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 ইউটেকটিক কম্পোজিশনে নিয়ে, তাহলে কমাতে কমাতে একটা নির্দিষ্ট টেম্পারেচারে এসে ওরা দুজন একই সঙ্গে সলিড হয়ে যাবে। both A and B solidify at the same temperature and time, একই সময় আর কি, একই তাপমাত্রায় হবে। ফ্রিজিং পয়েন্ট, এ বি যে ইউটেকটিক কম্পোজিশন হলো বা ইউটেকটিক মিক্সচার হলো, তার ফ্রিজিং পয়েন্টটা হবে এ আর বি এর থেকে কম হবে, দেখালাম এখানে -5 ধরে নিয়ে। নাম্বার অফ মোলস অফ এ সলিডিফাই ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ বি সলিডিফাই। ওই এ বি যে সলিডিফাই হবে একই সঙ্গে, ওই সলিডিফিকেশনের সময় এ এর যত মোল সলিডিফাই হবে বি এর তত মোল সলিডিফাই হবে। সুতরাং কম্পোজিশন অফ মেল্ট ডু নট চেঞ্জ, যতটা অংশ মেল্ট করছে তার কম্পোজিশনটা চেঞ্জ হয় না। এবার বলছে ইউটেকটিক কুলিং কার্ভ। ইউটেকটিক মিক্সচার আমি নিচ্ছি, নিয়ে সেটাকে আমি ঠান্ডা করছি, কি হবে দেখা যাক। এইটা হচ্ছে কুলিং কার্ভ, এই এই বরাবর হচ্ছে এটা কম্পোজিশন, আর এই হচ্ছে টেম্পারেচার। প্রথমে এই লাইনটি এরকম, কুলিং কার্ভটা দেখতে এরকম হয়, এ বি সি ডি। এই পজিশনে বলছে এ প্লাস বি মেল্ট হচ্ছে, এই লাইনের উপর এ এবং বি দুজনেই সলিড আছে। বি পয়েন্টটা কি ইন্ডিকেট করছে? সলিডিফিকেশন অফ বোথ স্টার্টস। উপর থেকে যত নিচের দিকে নামছি মানে আমি টেম্পারেচার কমাচ্ছি, তাই না? কার্ভে যত আমি নিচে নামছি তার মানে আমি টেম্পারেচার কমাচ্ছি, টেম্পারেচার অ্যাক্সিস বরাবর নামছি, তার মানে টেম্পারেচার কমাচ্ছি, টেম্পারেচার কমাতে কমাতে সলিড হবে। এবার এই বি পজিশনে যখন আসা শুরু হলো, তখন বোথ এ এন্ড বি, এ বি এর সলিডিফিকেশন শুরু হলো, স্টার্ট হলো। তাহলে এই বি সি লাইনের উপর কি কি থাকবে? এ সলিড থাকবে, বি সলিড থাকবে। এই সলিডিফিকেশন তো শুরু হয়েছে, তার মানে সলিডিফাইও কিছু হয়েছে, আর কিছু মেল্ট মানে গলিত পদার্থ কিছু আছে, মানে লিকুইডও কিছু আছে। এখানে সব লিকুইড ছিল, এখানে ওই লিকুইড থেকে কিছু কিছু সলিড হয়েছে, লিকুইডও আছে। তাহলে বি সি লাইনের উপর এ সলিড, বি সলিড, আর তাদের যে লিকুইডটা, মিক্সচারটা, সেটা আছে। সি তে কি হবে? সলিডিফিকেশন অফ বোথ ফিনিশড। সি তে সলিডিফিকেশন শেষ হয়ে গেল, তারপরে এইখানে পুরোটাই সলিড। এই লাইনে ছিল এ বি পুরোটাই মেল্ট, মানে এ বির হোমোজিনিয়াস মিক্সচার বলতে পারো, আর এখানে দুজনই কমপ্লিট সলিড, আর এই মাঝখানে ওই সলিডও আছে, ওই মেল্ট বা লিকুইডটাও আছে। ও, ঠিক আছে, তো এখানে একটু লেখা আছে, দেখে নিবি, আমি এটা শেয়ার করে দেবো। এখানে বলছে কম্পারিজন অফ কুলিং কার্ভ। ওই যে কার্ভটা, ওটাকে কুলিং কার্ভ বলা হয়, কারণ আমরা আস্তে আস্তে ঠান্ডা করছি এবং আমরা সেই কার্ভটা টানছি।
কম্পারিজন অফ কুলিং কার্ভ অফ পিওর কম্পোনেন্ট অ্যান্ড ইউটেকটিক কম্পোজিশন। পিওর কম্পোনেন্টের সঙ্গে, একটা পিওর কম্পোনেন্টকে ঠান্ডা করলে তার কুলিং কার্ভের সঙ্গে ইউটেকটিক কম্পোজিশনে আমি একটা হোমোজিনিয়াস মিক্সচার নিয়েছি, তার কুলিং কার্ভের এটা কম্পারিজন। বলছে সে এ হ্যাজ হায়ার ফ্রিজিং পয়েন্ট, এ এর ফ্রিজিং পয়েন্টটা বেশি, বি হ্যাজ লোয়ার ফ্রিজিং পয়েন্ট। তাহলে ফ্রিজিং পয়েন্ট অফ এ গ্রেটার দ্যান ফ্রিজিং পয়েন্ট অফ বি। Then drawing one component pure cooling curve for A and B, A আর B এর কুলিং কার্ভ টানা হচ্ছে। এই হচ্ছে A এর কুলিং কার্ভ, কুলিং কার্ভ তো এরকম হয় দেখলি, এর কুলিং কার্ভ এরকম হবে, কিন্তু ফ্রিজিং পয়েন্ট অফ A, A এর ফ্রিজিং পয়েন্ট যেহেতু বেশি, এই পজিশনে তো মেল্ট হওয়া শুরু হচ্ছে, তাই এই হচ্ছে T1, মানে ধর A এর ফ্রিজিং পয়েন্ট এই সোজাসুজি, কিন্তু এর থেকে এই T2টা তো কম, তাই নিচের দিকে আঁকা হয়েছে, তাহলে এই লাইনটা হচ্ছে একটু নিচের দিকে। কিন্তু আমরা বলেছিলাম যদি ইউটেকটিক কম্পোজিশনে নিই তাহলে নতুন যে আমরা ফ্রিজিং পয়েন্ট পাই সেটা এই দুটোর ফ্রিজিং পয়েন্ট থেকে কম হয়, তাহলে এইটা এই উপরে ছিল, এইটাই নিচে ছিল, কিন্তু ইউটেকটিক কম্পোজিশনে কি হবে, দুটোর থেকেই কম হবে। যেমন 0 আর 5 যদি এ আর বি এর ফ্রিজিং পয়েন্ট হয়, তাহলে ইউটেকটিক এর ফ্রিজিং পয়েন্ট আমরা দেখেছিলাম প্রায় -5, তার মানে কম দুটোর থেকে অ্যাকচুয়ালি। সেটা এই কার্ভ থেকেও, সেটা কুলিং কার্ভ থেকেও সেটা বোঝা গেল। ওকে, এরপর সিম্পল ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম ফর টু কম্পোনেন্ট সিস্টেম, যেটা সিলেবাসে মেনশন করা আছে। টু কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে ফেজ ডায়াগ্রাম ইউটেকটিক কম্পোজিশন নিয়ে তার ফেজ ডায়াগ্রাম আঁকতে হবে। যেমন আমরা ফেজ ডায়াগ্রাম এঁকেছিলাম জলের ক্ষেত্রে, ওয়ান কম্পোনেন্ট সিস্টেম ছিল, এখানে আঁকবো টু কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে, দুটোর মিক্সচার কেমন হবে। এইটা হচ্ছে আমরা আগে ধরে নিয়েছি কি এর যে ফ্রিজিং পয়েন্ট সেটা কম, বি এর ফ্রিজিং পয়েন্ট বেশি, এটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এ এর ফ্রিজিং পয়েন্ট কম, সেটা আমরা এখানে দেখেই বুঝতে পারছি। পিওর এ, এখানে পিওর এ রয়েছে, তার এই কুলিং কার্ভটা এরকম, তার মানে তার নিশ্চয়ই ফ্রিজিং পয়েন্টটা এই এই রেঞ্জে, এই লেভেলে, এই লাইনে। আর যখন পিওর বি নিচ্ছি, পিওর বি এর কুলিং কার্ভ দেখা যাচ্ছে এখানে, তার মানে ওর ফ্রিজিং পয়েন্ট এই লেভেলে, তাহলে এই কার্ভে দেখা যাচ্ছে যে বি এর ফ্রিজিং পয়েন্ট বেশি, এ এর কম। ভালো কথা। এবার পিওর এ এবং পিওর বি এর আমি কার্ভ দেখছি। এবার কি করব, যদি আমি বি এর এ তে বি মেশানো শুরু করি, ভালো করে খেয়াল করবি এই জায়গাটা, আমি পিওর এ এর মধ্যে বি মেশাচ্ছি, এই পিওর এ ছিল, এর মধ্যে বি মেশাচ্ছি, তাই লিখেছি বি ইন এ। বি ইন এ আর এ ইন বি এটা আলাদা, এর মধ্যে বি রয়েছে, সরি এ রয়েছে, এর মধ্যে আমি বি মেশাচ্ছি, তাই এটাকে আমি বলবো বি ইন এ, এটা হচ্ছে বি ইন এ। কিন্তু যদি এ এর মধ্যে, সরি যদি বি এর মধ্যে আমি এ মেশাই, তাহলে বলবো এ আছে কোথায়, এর মধ্যে, এ ইন বি। বি ইন এ মানে এ বেশি আছে, এ ইন বি মানে বি বেশি আছে। তো এর মধ্যে যখন আমি বি মেশানো শুরু করবো তখন কার্ভটা এরকম হয়ে যাবে, মাঝখানের এই জায়গাটা চেঞ্জ হয়ে এরকম এরকম হয়ে যাবে। এবার আমি আস্তে আস্তে বি যোগ করতে থাকছি, একটুখানি যোগ করলাম, কুলিং কার্ভ টানলাম, দেখলাম কেমন হলো, আবার একটু যোগ করলাম, দেখলাম কেমন হলো। একটা নির্দিষ্ট কম্পোজিশনে আমি তো এ এর পরিমাণটা ফিক্সড রেখেছি, এ যেটুকু নিয়েছিলাম, আমি বি যোগ করছি, আস্তে আস্তে বি যোগ করছি, তার কার্ভ আরেকটা কার্ভ এরকম আসছে। ধরো একটা পার্টিকুলার কম্পোজিশনে গিয়ে আমরা দেখবো কার্ভটা একদম এরকম হয়ে যাবে, মাঝখানে এরকম হাম্প গুলো থাকবে না, একদম সোজা এরকম হয়ে যাবে। এই ইউটেকটিক কম্পোজিশনের, এবার এই কম্পোজিশনটাকে আমরা বলবো ইউটেকটিক কম্পোজিশন, ঠিক আছে। এরপর ইউটেকটিক কম্পোজিশনের পর আরো যদি আমি বি অ্যাড করি, তাহলে কার্ভটা ঠিক বি এর মতন হতে শুরু করবে, এই পিওর বি এর মতন কার্ভ হতে শুরু করবে, কারণ সিস্টেমে এখনো বি বেশি হতে শুরু করেছে, বি বেশি হতে শুরু করেছে বলে এই কার্ভটা দেখতে প্রায় বি এর মতন হবে। এবং বি যেহেতু বেশি হতে শুরু করেছে, তখন আমি কিন্তু বলবো এ ইন বি, এ ইন বি।
বি বেশি আছে, ইউটেকটিক কম্পোজিশনের যা ছিল, ইউটেকটিক যে কম্পোজিশন তার থেকে এই দিকে আসলে বি বেশি হচ্ছে, তাই আমি বলবো এটাকে এ ইন বি। কার্ভটা আস্তে আস্তে বি এর মতন হতে 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 পিওর বি চলে আসবে, মানে 100% বি তখন এরকম। তো এই হচ্ছে বিভিন্ন কম্পোজিশনে পুলিং কার্ভ। এখানে এক্স এর টাইম লেখা হয়েছে, মানে আমি যেহেতু আস্তে আস্তে আমি বললাম যে আমি আস্তে আস্তে বি অ্যাড করতে থাকছি, এই অ্যাক্সিস আমি এভাবেও আমি লিখতে পারি যে মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ অফ বি। ঠিক এই পজিশনে মোল ভগ্নাংশ অফ বি ছিল 0, কারণ এখানে শুধু এ ছিল, বি তো ছিল না, তাই বি এর মোল ভগ্নাংশ 0। আর এদিকে আস্তে 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 বাড়ছে মোল ভগ্নাংশ, বাড়তে বাড়তে ঠিক যখন এই পজিশনে আমি চলে এসেছি, সেখানে দেখ শুধু পিওর বি আছে, তাই এখানে বি এর মোল ভগ্নাংশ কিন্তু 1। মোল ভগ্নাংশ তো 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। তো আমি বলতে পারি যে এই অ্যাক্সিসটা মোল ফ্র্যাকশন অফ বি, এটাও বলা যায়। যাই হোক, আমরা বিভিন্ন কম্পোজিশনে কুলিং কার্ভ দেখলাম, কিন্তু এটা দেখলে কি হবে, কুলিং কার্ভ অ্যাকচুয়ালি যেটা বইয়ে আঁকা থাকে সেটা এরকম না। বইয়ে যেটা আঁকা থাকে কুলিং কার্ভ সেটা হচ্ছে এইটা, এই জিনিসটা আঁকা থাকে বইয়ে। এই এই যে এই বক্সের মধ্যে যেটা রয়েছে সেইটা বইয়ে আঁকা থাকে। এটা কি করে আঁকা হলো? কুলিং কার্ভটা দেখতে এরকম। অ্যাকচুয়ালি এই পয়েন্ট গুলোকে যোগ করে করে এরকম, মানে দেখ এটা এরকম এক জায়গায় আসছে, এসে এরকম চলে যাচ্ছে, এই কানেকশন পয়েন্ট গুলো এটাকে যোগ করে এই কার্ভটা টানা। ঠিক এই পয়েন্টে তো এ মেল্ট হওয়া শুরু করেছে, এই পয়েন্টে এই সলিউশনটা এটা মেল্ট হওয়া শুরু করেছে। তো এইভাবে এই মেল্টিং পয়েন্ট গুলোকেই নিয়ে যে কার্ভটা টানা হলো সেটাই হচ্ছে কুলিং কার্ভ ফর ইউটেকটিক মিক্সচার। এই পজিশনে শুধু এ ছিল। এবার এই গ্রাফটা ভালো করে লক্ষ্য কর, এই অ্যাক্সিসটা ভালো করে দেখ। এই অ্যাক্সিসে তো আমি টেম্পারেচার নিয়েছি এবং এইখানে আমি প্লট করেছি, এগুলো কিন্তু সব মেল্টিং পয়েন্ট, এগুলো সব মেল্টিং পয়েন্ট। কেন মেল্টিং পয়েন্ট? কারণ এই কার্ভের দেখ এইখানে এসে মেল্ট হওয়া শুরু হয়েছে, মেল্টিং বা ফ্রিজিং পয়েন্ট যাই বলিস। এই কার্ভের এখান থেকে মেল্ট হওয়া শুরু করেছে, এরকম এরকম এই মেল্টিং পয়েন্ট গুলো যুক্ত করেই তো আমি সেই কার্ভটা পাচ্ছি। তাই এই অ্যাক্সিস বরাবর আমি যাই দেখাচ্ছি সবই হচ্ছে মেল্টিং পয়েন্ট, এই কার্ভের উপর প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে মেল্টিং পয়েন্ট। এবার ওয়াই অ্যাক্সিসে মেল্টিং পয়েন্ট দেখলাম, এবার এক্স অ্যাক্সিসে কি আছে? এইখানে শুধু এ ছিল তো, তাই আমি লিখবো যে এ এর মোল ফ্র্যাকশন হচ্ছে 1 এই পজিশনে। কিন্তু এই পজিশনে আমি যখন যাচ্ছি তখন এ তো নেই, পিওর বি, শুধু বি আছে। তাই কাই অফ এ বা এক্স অফ এ, মোল ফ্র্যাকশন অফ এ ইকুয়াল টু 0। তার মানে এই এক্স এ এখান থেকে আস্তে আস্তে কমছে। উল্টো হয়ে বলা যেতে পারে এই পজিশনে এ ছিল, বি তো ছিল না, তাই বি এর মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন 0। অন্যদিকে এইখানে পিওর বি, তাই এখানে বি এর মোল ফ্র্যাকশন 1। তাই এদিক থেকে এদিকে বি এর মোল ফ্র্যাকশন আস্তে আস্তে বাড়ছে। দুভাবেই বলা যায়, দুটো রেসপেক্টিভ বলা যায়। আর এই হচ্ছে আমার ইউটেকটিক কুলিং কার্ভ যেটাকে বলবো আমরা। এবার এই কার্ভের কোথায় কি আছে? এইখানে রয়েছে পিওর এ। কার্ভের এই রিজিয়নটা হচ্ছে এ প্লাস বি মেল্ট, অর্থাৎ এ বি এর হোমোজিনিয়াস মিক্সচার, এই পজিশনটা। এই কার্ভের এই অঞ্চলটা সেটা হচ্ছে এ সলিড প্লাস মেল্ট। এই পয়েন্টটাই এ সলিড হতে শুরু করেছে, এই মিক্সচার থেকে এ সলিড হতে শুরু করেছে। তাহলে এর মধ্যে ছিল এ লিকুইড ছিল, বি ও লিকুইড ছিল। ঠিক এই কার্ভের এই নিচের অংশে এ সলিড হতে শুরু করলো, আর বি তো লিকুইড আছেই। এবার এ সলিড হতে শুরু করা মানে কিছু এ তো লিকুইড রয়ে গেছে, কিছু এ সলিড হয়েছে। তার মানে এ সলিড হচ্ছে আর বাকি মেল্ট। মেল্ট মানে যে লিকুইডটা রয়ে গেছে সেটা। এই পজিশন সেটাকে ইন্ডিকেট করে, এই পজিশনটা ইন্ডিকেট করে সিমিলারলি বি এর রেসপেক্টিভ ভাব বি সলিড প্লাস মেল্ট, এ প্লাস বি এর মেল্ট যেটা। আর ঠিক এই পজিশনে এসে এটা হচ্ছে এমন একটা কম্পোজিশন, এটা হচ্ছে এমন একটা কম্পোজিশন, দেখ এই পয়েন্টটা, এই পয়েন্টটা নিশ্চয়ই এক্স এ এর একটা ভ্যালু আছে, এক্স বি এর একটা ভ্যালু আছে, তার মানে এটা একটা কম্পোজিশনকে ইন্ডিকেট করছে। এই কম্পোজিশনে এসে এ সলিড, এর নিচের অংশে এ সলিড প্লাস বি সলিড, দুজন একই সঙ্গে সলিডিফাই হওয়া শুরু করছে। তাহলে আলটিমেটলি ঘটনাটা কি হলো, এদিক থেকে আমি যত এদিকে যাচ্ছি তত আস্তে আস্তে টেম্পারেচার কমাতে কমাতে এ সলিড হতে শুরু করছে, বি এরকম আছে,
আস্তে 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 টেম্পারেচার কমাচ্ছি, এ সলিড হচ্ছে, এ সলিড হচ্ছে 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 এই পয়েন্টে এসে এ বি দুজন একসঙ্গে সলিডিফাই হওয়া শুরু হলো। তারপর আস্তে আস্তে আবার শুধু বি সলিডিফাই হচ্ছে, শুধু বি সলিডিফাই হচ্ছে। তাহলে এই একটা কম্পোজিশন আমি পেলাম যেখানে এ এবং বি একই সঙ্গে সলিডিফাই হচ্ছে, এবং এই কম্পোজিশনটাকে আমি বলবো ইসি, ইউটেকটিক কম্পোজিশন। উফ, বোঝা গেল কিছু? কিরে, হ্যাঁ স্যার, বোঝা গেছে। যাক, শান্তি। তো এই হচ্ছে ইউটেকটিক কম্পোজিশন। এখানে কিছু লেখা আছে ডিটেলস, এখানে কি কোন পয়েন্টে কি বলা হচ্ছে দেখে নিস। তো এই হচ্ছে সেটাকেই আবার আঁকা ফেজ ডায়াগ্রাম ফর এ বি ইউটেকটিক মিক্সচার। এবার এর প্রত্যেকটা পয়েন্টে ওই ডিগ্রি অফ ফ্রিডম বের করার ইয়ে আছে, মানে এফ ইকুয়াল টু সি, মানে যেমন যেমন আমরা ওই কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে এফ এর ভ্যালু বের করেছিলাম, তো এখানে ওরকম করা আছে প্রত্যেকটা জায়গায় দেখবি। আর এই এই রিজিয়নটায়, এই এরিয়াটায় এখানে পি ইকুয়াল টু 2, ফেজ দুটো। কেন ফেজ দুটো? কারণ বি সলিড, মানে আমি ফেজ মানে কি, ফিজিক্যালি ডিস্টিংক্ট, আমি একটা সলিড দেখতে পাচ্ছি, আর আমি এ বি এর মেল্টিং, মানে মেল্ট যেটা সেটা দেখতে পাচ্ছি, গলিত এ এন্ড বি আর সলিড। তাহলে আমি কটা জিনিস আমি ডিস্টিংক্টলি দেখতে পাচ্ছি, দুটো। তাই এখানে ফেজ হচ্ছে দুটো। আর কম্পোনেন্ট তো দুই, কারণ আমরা টু কম্পোনেন্ট সিস্টেম স্টাডি করছি, সোজা কথা কম্পোনেন্ট সব জায়গায় দুই, সি টু যে যে জায়গায় নিই না কেন। তাহলে এখানে ফেজ দুটো, এখানেও ফেজ দুটো। কেন? কারণ এখানে দুজনই সলিডিফাই হচ্ছে, আমি দেখতে পাচ্ছি দুই রকম সলিড, এ সলিড আর বি সলিড। তো এখানেও ফেজ ইকুয়াল টু 2। তাহলে পি আর সি যদি আমি জানতে পারি, তখন তো আমরা ওই ফেজ রুল ইউজ করে ডিগ্রি অফ ফ্রিডম বের করতে পারবো, তাই না? এই উপরের যে পয়েন্টে এ বি দুটোই মেল্ট ছিল, এখানে পি ইকুয়াল টু 1, ফেজ 1 কেন? দুটোই তো লিকুইড, হোমোজিনিয়াস মিক্সচার হয়ে আছে। আমি তো দেখে আমার মনে হবে একটাই, আমি তো দেখে দেখে আইডেন্টিফাই করতে পারবো না যদি হোমোজিনিয়াস মিক্সচার থাকে। একটাই ফেজ আমি দেখবো, লিকুইড ফেজ, কম্পোনেন্ট 2। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টে এবং প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা এরিয়াতে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বের করতে পারি। এই যে এখানে লেখা আছে ডিগ্রি অফ ফ্রিডম ইন ডিফারেন্ট লাইন। হুম হুম হুম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আগে আমি বলতে খেয়াল নেই ছিল, আমরা যেমন ফেজ রুলের সেই ফর্মুলাটা কি, সি মাইনাস পি প্লাস টু। এবার আমরা এই টু কম্পোনেন্ট সিস্টেম স্টাডি করার জন্য আমরা বললাম না যে আমরা, আচ্ছা এই যে টুটা আমরা যখন গিবস ওই ফেজ রুলটা প্রমাণ করেছিলাম, আমি বলেছিলাম এই টু আসছে দুটো ফ্রিডমের জন্য, বা দুটো ডিগ্রি অফ ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য, সেটা হচ্ছে টেম্পারেচার আর প্রেশার। এই ক্ষেত্রে আমরা তো বললাম প্রেশারটাকে আমি কনস্ট্যান্ট রাখছি, যেহেতু আমার গ্রাফ আঁকতে যেতে সুবিধা হয় সেই জন্য। তাই একটাকে যদি কনস্ট্যান্ট রাখি তাহলে আমি এর জন্য দুই ধরবো না, এখানে শুধু টেম্পারেচার থাকবে। তাই এই ক্ষেত্রে ফেজ রুলটা হয়ে যাবে এফ আর ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 1। তাহলে এই ক্ষেত্রে টু কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমি যে ফেজ রুলটা ইউজ করব সেই সূত্র হবে হবে সি মাইনাস পি প্লাস 1। এফ আর কেন লিখলাম? এই সূত্রটাকে বলা হয় রিডিউসড ফেজ রুল। ফেজ রুল থেকে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে বাদ দিলাম, তাই না? তো এটাকে বলবো রিডিউস ফেজ রুল। তাহলে এখানে আমি প্রত্যেকটা জায়গায় সি আর পি এর ভ্যালু জানা থাকলে আমি সি মাইনাস পি প্লাস 1 এই সূত্র ইউজ করে আমি এফ এর ভ্যালু বের করতে পারবো। তাই এখানে প্রত্যেকটা জায়গায় করা আছে, প্রত্যেকটা রিজিয়ন মার্ক করে করা আছে। ইউটেকটিক পয়েন্টের ক্ষেত্রে করা আছে, যেমন এই যে এটা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট, তার ক্ষেত্রে করা আছে। এটা আই হোপ নিজেরা পড়লে বুঝতে পারবি। এবার প্রত্যেকটা লাইনের উপরেও করা আছে, ঠিক আছে? এটা নিজেরা দেখে নিতে পারবি তো? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হুম। স্যার আপনি ওই বললেন ওই টু জায়গায় ওয়ান লিখতে কেন, ওখানে একটা ভেরিয়েবল ছিল, বাট টু কম্পোনেন্ট সিস্টেমে তো আপনি বললেন তিনটে আছে, ওই মোল ফ্র্যাকশনটাও আছে, তো ওখানে তো দুটো হয়েই যাচ্ছে কেন, টেম্পারেচার আর মোল ফ্র্যাকশন, তাহলে তো কেন প্রেশারটা তো কনস্ট্যান্ট থাকছেই। ওকে, বলছি। সে পেজটায় যাই। হুম,
এখানে আমরা পি মিনিমাম ইকুয়াল টু 1 ধরে আমরা এফ ম্যাক্স ইকুয়াল টু 3 করেছি। পি মিনিমাম সমান 1, পি এর মিনিমাম ভ্যালু ধরেছি। এই ফেজ রুলটায় পি এর মিনিমাম ভ্যালু পুট করলে এফ এর যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে এফ ম্যাক্স। এফ এর ম্যাক্সিমাম ভ্যালু কি কি হতে পারে? ম্যাক্সিমাম 3টে হতে পারে, তাই না? তার মধ্যে একটা হচ্ছে টেম্পারেচার প্রেসার আর মোল ফ্র্যাকশন। টেম্পারেচার প্রেসার আমরা যদি 2 হতে বলতাম টেম্পারেচার প্রেসার, আর যদি 3 হয় মানে ম্যাক্সিমাম এফ এর ভ্যালু, তাহলে হবে 3। এবার ম্যাক্সিমাম এফ এর ভ্যালু যেটা যতগুলো হয় ততগুলো নিয়ে আমরা প্লট করি। তো এখানে 3টে নিয়ে প্লট করা ডিফিকাল্ট, তাই আমি একটাকে বাদ দেব। এই 3টা, তাহলে তো সূত্রটা হতো এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 3। এটা তো সূত্র না, তাই না? তুই যদি বলিস যে এই 3 এর জন্য, এই 3টের জন্য আমি প্রেসারটা বাদ দিয়েও 2টো থাকছে, তাই এফ ইকুয়াল টু আমি সি মাইনাস পি প্লাস 2 করবো, তাহলে তো যদি আমি ওটাকে বাদ না দিই তাহলে সূত্রটা এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 3 হওয়া উচিত। তা নয়, এই 2 এর সঙ্গে এই 3 এর তো কোনো সম্পর্ক নেই। এই 2টা আসছে ফর টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে? তাই এক্ষেত্রে আমরা যখন একটা ভেরিয়েবল বাদ দেব, তার মানে আমরা এই যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা নিয়েছিলাম তার থেকে একটা বাদ দেবো, ব্যাস। ওকে, ওকে স্যার, ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম কতগুলো হতে পারে? আর এইটা তো কোনো এফ এর ম্যাক্সিমাম ভ্যালু না, তাই না? তাই এই 3, তার থেকে একটা কম হলে 2 হবে, এদের মধ্যে সম্পর্ক নেই। বোঝা গেল? গিস ফেজ রুলটাই হ্যাঁ চেঞ্জ, স্যার। এখানে নিচে করাও আছে। এখানে এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 1 হবে ফর 2 কম্পোনেন্ট সিস্টেম। পি কনস্ট্যান্ট রাখছি, তাহলে এফ আর হয়ে যাবে, রিডিউসড ফেজ রুল হয়ে যাবে সি মাইনাস পি প্লাস 1। দ্যাটস ইট, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর কোনো কোশ্চেন? না স্যার, এখন ওকে। এবার যদি বলা হয় এ বি দুটো সিস্টেম আছে, বা দুটো দুটো ধর কম্পোনেন্টের নামও বলে দিল, দুটো কম্পোনেন্ট ধর নাম দিয়ে দিয়েছে, ধর এনওইচ, সোডিয়াম বা এরকম কিছু দিয়ে দিল। তাদের ক্ষেত্রে ইউটেকটিভ ফেজ ডায়াগ্রাম আঁকো এবং একে বিভিন্ন অংশ ব্যাখ্যা করো। তোকে দিয়ে দেবে ধর কম্পোনেন্ট একটা, ধর আমি জানি না তারা এরকম 2 কম্পোনেন্ট ইউটেকটিক মিক্সচার তৈরি করে কিনা, তবুও আমি র্যান্ডম একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো সোডিয়াম আর ইথানল, ইটিওইচ, এই দুটো কম্পোনেন্ট আমাকে যদি দিয়ে দেয় এবং বলে যে সোডিয়ামের মেল্টিং পয়েন্ট কম, ইটিওইচ এর মেল্টিং পয়েন্ট বেশি, জাস্ট সে, তাহলে যার কম তাহলে তাকে এখানে রাখবি, তাহলে তুই এখানে বলবি যে এটা পিওর সোডিয়াম, আর এইখানে বলবি সেটা পিওর এনওইচ, তাহলে এই পজিশনে বলবি সোডিয়াম আর এনওইচ এর ইলেকট্রিক কম্পোজিশন, তাই না? তাহলে ঠিক ওদের মতন করে এ বি না লিখে ওদের মতন করে এরকম করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবং আর এই প্রত্যেকটা রিজিয়নে ডিগ্রি অফ ফ্রিডম বের করতে হবে ইউজিং রিডিউসড ফেজ রুল। ওকে, আইসোপ্লেট টাইলাইন লিভার রুল, এটা তো সিলেবাসে ভালো করে মেনশন করা আছে, দেখা যাক। এ এবং বি, পিওর এ পিওর বি, এই হচ্ছে কার্ভ। এক্স পয়েন্ট, এবার কি করা হচ্ছে, আমি একটা এই নির্দিষ্ট পার্টিকুলার ধর এই টেম্পারেচারে আছি, এই পয়েন্টে, এই কম্পোজিশনে, এখান থেকে আমি আস্তে আস্তে টেম্পারেচার কমাচ্ছি 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 কমাচ্ছি। এখানে তো সব এ বি লিকুইড, দুজনই লিকুইড, তাহলে এখান থেকে টেম্পারেচার কমাতে কমাতে আমি যখন এই পজিশনে আসবো দেখবো যে দুটো লিকুইড একই সঙ্গে সলিড হয়ে গেল। কিন্তু যদি আমি অন্য কোনো কম্পোজিশনে থাকি, তাই না, এখানে এ এর কম্পোজিশন অন্য, বি এর কম্পোজিশন অন্য মিক্সচারে, তাহলে এই লিকুইডটায় যখন আমি এই পজিশনে আসবো তখন আমি দেখবো যে এখান থেকে টেম্পারেচার কমালে এই রিজিয়নটা কিসের ছিল, যে বি মেল্ট হওয়া শুরু করছে। তাহলে আমি দেখবো এখান থেকে টেম্পারেচার যদি আমি কমাই, বি মেল্ট হওয়া শুরু করলো, করতে করতে ঠিক এই পজিশনে এসে এও মেল্ট হওয়া শুরু করলো। এখানে এ বি দুজনেই মেল্ট, সরি ভুল বলছি, সলিডিফাই, সলিডিফাই, এখানে তো মেল্ট ছিলই, মেল্ট থেকে এখানে এসে বি সলিডিফিকেশন শুরু হলো, আস্তে আস্তে টেম্পারেচার কমাতে কমাতে এখান থেকে এরও সলিডিফিকেশন হচ্ছে। ওকে,
আইসোপ্লেট, টাইলাইন, লিভার রুল, কোনটা কি দেখা যাক। লাইন along which state of system moves upon heating or cooling, e.g. x z double prime ac. Line at which state of system moves upon heating or cooling, হিট করলে বা কুল করলে যে লাইনের থ্রু দিয়ে স্টেট চেঞ্জ হয়। এই যে এই লাইনের আমি কুলিং করছি, তাহলে এই লাইনের রেসপেক্টে এর অবস্থাগুলো চেঞ্জ হচ্ছে। এখানে দুজনেই লিকুইড, এখানে একজন লিকুইড বাকিটা সলিড, সরি এখানে একজন সলিড বাকিটা লিকুইড, এখানে দুজনেই সলিড, তাহলে এই লাইনের অ্যাক্রসে চেঞ্জ হচ্ছে। তো এটাই হচ্ছে আমার একটা টাই লাইন। তেমনি এটাও একটা হচ্ছে আমার টাই লাইন। এখানে তাহলে এরকম অসংখ্য টাই লাইন আছে। সরি, অসংখ্য আইসোপ্লেট আছে, টাই লাইন না। টাই লাইন হচ্ছে লাইন হুইচ কানেক্ট টু ফেজ ইন ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে থাকা দুটো ফেজকে যে লাইনটা কানেক্ট করে, পি পি প্রাইম হচ্ছে পি, এই হচ্ছে পি প্রাইম। এটা ইকুইলিব্রিয়ামে থাকা দুটো পয়েন্টকে কানেক্ট করে। এই যে এর পাশে আছে কি, এ পাশে আছে দুটোই মেল্ট, আর এ পাশে হচ্ছে মেল্টও আছে এবং সলিডও আছে, কানেক্ট করছে, সেটাই লাইন। আর লিভার রুল, রিলেশন দ্যাট কানেক্ট অ্যামাউন্ট অফ টু ফেজ ইন ইকুইলিব্রিয়াম, দুটো ফেজ ইকুইলিব্রিয়ামে আছে, এবার তাদের অ্যামাউন্ট, সেটা যে রিলেশন দিয়ে আমরা বুঝতে পারি সেটাই হচ্ছে লিভার রুল। একটা কোশ্চেন আছে এখানে, এই কোশ্চেনটা নিজে বাড়িতে দেখিস, সলভ করে দেওয়া আছে। এটা আর নেই সিলেবাসে। হ্যালো, তোরা শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। ওকে, ইউটেকটিক কংগ্রুয়েন্ট ইনকংগ্রুয়েন্টটা কোথায়? ইউটেকটিক তো সহজ ছিল, কংগ্রুয়েন্ট ইনকংগ্রুয়েন্ট আর একটু বেশ কমপ্লেক্স। ইনকংগ্রুয়েন্ট তার মানে এর আগেই রয়েছে কংগ্রুয়েন্ট। এই তো, দেখা যাক কি জিনিসটা। এ প্লাস বি থেকে হচ্ছে এ বি হতে পারে, আমি দুটোকে মিক্স করছি। আচ্ছা, এর আগে আমরা যখন ওই ইউটেকটিক মিক্সার করলাম তখন ব্যাপারটা ছিল যে এ এবং বি নিজেদের মধ্যে কোনো বিক্রিয়া করছে না, এ বি বিক্রিয়া করে নতুন কিছু তৈরি করছে না, জাস্ট ওরা সলিড হচ্ছে, ওরা লিকুইড হচ্ছে নিজের নিজের মতো, ওদের মধ্যে মানে নিজেদের মধ্যে কোনো ইন্টারেকশন নেই। কিন্তু কংগ্রুয়েন্ট বা ইনকংগ্রুয়েন্টের ক্ষেত্রে কি হবে, এ এবং বি বিক্রিয়া করে অন্য একটা কিছু তৈরি করবে রিয়াকশন, মানে টেম্পারেচার কমালে বাড়ালে ওরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার কিছু তৈরি করে ফেলেছে, তাহলে কিন্তু প্রবলেম, জিনিসটা আরো জটিল হবে। ভাব, এ এবং বি, শুধু পিওর এ ছিল, তার কুলিং কার্ভ এরকম হচ্ছিল, পিওর বি এর ধরে এরকম হচ্ছিল। এবার যখন এ বি কে আমি মিক্স করলাম, তার ক্ষেত্রে আমার ওভারঅল কার্ভটা ওই এরকম হয়ে যাচ্ছে, প্রত্যেকটা এরকম পয়েন্টকে যোগ করলে, এবং তার ডিসকাশন আমরা দেখলাম কতটা জটিল হলো। শুধু এ বি এরকম থাকলে যদি নিজেরা বিক্রিয়া না করে তাহলে কি কি জাস্ট হতে পারে, এ বি দুজনেই লিকুইড, এ সলিড বাকিটা মেল্ট, বি সলিড বাকিটা মেল্ট, এ বি দুটোই সলিড, এই কেসটুকু হতো। কিন্তু এই ক্ষেত্রে এ বি আবার নিজেরা বিক্রিয়া করছে, করে ধর এ বি তৈরি করলো, এ বি তৈরি করলো, তাহলে এই এ বির আবার সলিড লিকুইড হওয়ার ব্যাপার আছে, তাহলে ওভারঅল জিনিসটা কিন্তু অনেকটা কমপ্লেক্স হয়ে গেল। দেখা যাক, এটা আমার নিজের অনেকদিন আগে পড়া, দেখি বেশ কি জিনিসটা, মনে করার চেষ্টা করি। কংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট,
এ এবং বি বিক্রিয়া করলো, এ বি হলো এ বি হতে পারে বা এ টু বি বা এ টু বি থ্রি যেরকম। এবং এর ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে স্টেবল আপ টু দেয়ার মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট অবধি তারা যেন স্টেবল হয়, মানে তার আগে যেন ডিকম্পোজ করে অন্য কিছু তৈরি না করে ফেলে। লেট এ প্লাস বি টু এ বি, ধরে নাও এরকম তো পসিবিলিটি আছে, যা খুশি হতে পারে, আমি ধরে নিলাম যে এ প্লাস বি বিক্রিয়া করে এ বি তৈরি হচ্ছে। অ্যাট মেল্টিং পয়েন্ট অফ এ বি এর যে মেল্টিং পয়েন্ট, and obviously keeping composition same, কম্পোজিশন এ আর বি এর কম্পোজিশন সেম রেখে এ বি এর মেল্টিং পয়েন্টে এই এ বি যে কম্পাউন্ডটা তৈরি হলো সেটা মেল্ট করবে। আচ্ছা, এখানে কম্পোজিশন সেম রাখা মানে এখানে যদি আমি চাই যে পুরোটাই এ বি হয়ে যায় হোক, তাহলে আমি 50% এ আর 50% বি নেব, কারণ এটা তো 1:1 কম্পোজিশন, একটা এ আর একটা বি। তাই মিক্সচারে ধরো 50% এ এবং 50% বি থাকছে। এ প্লাস বি থেকে যদি এ থ্রি বি হতো অ্যাকচুয়ালি, তাহলে ওই এ লাগছে, বি যতটা লাগছে তার তার 3 গুণ লাগছে এ, তাই না? তাহলে ওভারঅল কত পার্সেন্ট এ আর কত পার্সেন্ট বি থাকবে কম্পোজিশনে? 75% এ থাকবে। কেন? এ আছে ধর এ আছে 3 বাই টোটাল এ থ্রি বি ওয়ান, এ থ্রি বি মানে এ থ্রি বি ওয়ান লিখতে পারি, টোটাল 3 + 1 4, 3/4 × 100, তাহলে 75%। তাহলে এ হচ্ছে 75%, বি হচ্ছে 25%। তো এই কম্পোজিশনে থাকবে। এর ক্ষেত্রেও কুলিং কার্ভটা এরকম, মানে পিওরের ক্ষেত্রে কুলিং কার্ভ এরকম থাকবে। আর যে এ বি তৈরি হচ্ছে এটাও তো একটা পিওর কম্পাউন্ড, শুধু এ একটা পিওর কম্পাউন্ড, শুধু বি একটা পিওর কম্পাউন্ড, যে তৈরি হচ্ছে এ বি সেটা একটা পিওর কম্পাউন্ড। এই সব মিলিয়ে একটা সিস্টেমের মধ্যে রয়েছে। এই এ বি এর যে মেল্টিং পয়েন্ট সেটা কিন্তু মেল্টিং পয়েন্ট অফ এ এন্ড বি মে বি লেস মোর অর সিমিলার টু দা অফ দ্য পিওর কম্পোনেন্ট। এই এ বি এর মেল্টিং পয়েন্ট এ বি এর সমানও হতে পারে, এ এর সমান হতে পারে, বি এর সমান হতে পারে, সমান নাও হতে পারে। ইউটেকটিক কম্পোজিশনে আমরা দেখছিলাম কিন্তু সবসময় ইউটেকটিক কম্পোজিশনে ওই কম্পোজিশনের যে মেল্টিং পয়েন্ট সেটা সবসময় এ এর মেল্টিং পয়েন্ট এবং বি এর মেল্টিং পয়েন্ট, অথবা অন্যভাবে বললে ফ্রিজিং পয়েন্ট, জেনারেলি ফ্রিজিং পয়েন্ট থেকে কম। দেখা যাক কার্ভটা কেমন হয়। বেশ কমপ্লেক্স কার্ভ, পরীক্ষা আসলে এটাই আঁকতে হবে। আচ্ছা, ধরো এটা মেল্টিং পয়েন্ট অফ এ, এইটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ বি, বি এর মেল্টিং পয়েন্ট কম ধরা হলো। কার্ভটা আস্তে আস্তে এরকম আসবে, এরকম উঠবে, আবার এরকম নামবে, এরকম যাবে, এরকম কার্ভ। এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে কি কি আছে দেখ। এর ভিতরে অনেক ডিসকাশন আছে যে প্রত্যেকটা জিনিসের কারণ খুব মানে খুঁটিয়ে ব্যাখ্যা করা যায়। তো আমার মনে হয় না এখন তোদের যে কোর্স স্ট্রাকচার তাতে অতটা ডিটেলস দরকার আছে। তাই জাস্ট দেখে রাখ কোন পজিশনে কি কি হচ্ছে অ্যাকচুয়ালি। এই লাইন দিয়ে নামছি, তাতে এই যে রিজিয়ন পাচ্ছি তাতে এ সলিড প্লাস মেল্ট। ধরা যাক আমি এরকম কোনো টেম্পারেচারে আছি, এখান থেকে টেম্পারেচার কমাতে 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 এখানে তো সমস্ত কিছু লিকুইড, উপরে কিন্তু সবই মেল্ট, অল মেল্ট। ওইখান থেকে নামতে 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 যখন আমি এই জায়গাটা ক্রস করব তখন দেখবো যে এ সলিডিফাই হতে শুরু করেছে। ঠিক আগে ধর এইটুকু পোর্শনকে তুই আগেরটার সঙ্গে ম্যাচ করতে পারিস, এইটুকু ইউটেকটিক কম্পোজিশনের মতোই কার্ভটা। ধর পিওর এ এর জন্য ইউটেকটিক কম্পোজিশনের যে কার্ভ হয় সেটা এরকম, আর পিওর বি এর জন্য ইউটেকটিক কম্পোজিশনের যেমন কার্ভ হয় তেমন, মানে এ আর এ বি, বি আর এ বি এরকম। এইভাবে নিজেরা ভাবতে পারিস। এবার আস্তে আস্তে এরকম একটা পজিশনে আসবে, এসে কি হবে, দুজনে সলিডিফাই হয়ে যায়, এ সলিডও হয়ে গেল, এ বিও সলিড হয়ে গেল। আস্তে আস্তে বাড়তে 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 ঠিক এরকম একটা পজিশনে যাবে, তারপর আবার নামবে, আবার উঠবে এই পজিশনে। এ বি সলিড হতে শুরু করবে প্লাস মেল্ট, এখানেও তাই এ বি সলিড হতে শুরু করবে, বাকিটা মেল্ট। ঠিক এই পজিশনটা আগেও যেমন ছিল, বি সলিড প্লাস মেল্ট, আর এই নিচেরটা বি সলিড প্লাস এ বি সলিড। ওকে, এবার এখানেও প্রত্যেকটা লাইনের আচ্ছা এখানে আরেকটা দেখানো হয়েছে, ধরো এই পজিশনটাকে বলা হচ্ছে যে এখানে ওই এ বি এর মেল্টিং পয়েন্ট এই পজিশনটা, এই যে এ বি তৈরি হয়েছে মাঝখানে
তার মেল্টিং পয়েন্ট হচ্ছে এটা। এবার যদি সেই মেল্টিং পয়েন্ট কমও হতে পারতো, মানে কার্ভটা এরকমও যেতে পারতো, কারণ সেটা তো এ বি এর সমানও হতে পারে, এদের থেকে কম বেশি হতে পারে, বা এরকম উপরেও যেতে পারতো, ডাজন্ট ম্যাটার। এখানে জাস্ট এরকম ধরা হলো যে ওরকম পজিশনে হয়তো আছে। এবার এখানে শুধু এ বি তৈরি হয়েছে আমি ধরেছি, সেই ধরে আমার এই কার্ভটা হলো। যদি এ বি এর সঙ্গে এ বি টু ও তৈরি হতো তাহলে কার্ভটা এমন হতো না। দেখ, প্রথমে এই এ এরকম নামলো, নেমে এটা হচ্ছে এ বি ধরো, সেটা আবার নামলো, আবার ধরো এ বি টু যেটা তৈরি হয়েছিল তার মেল্টিং পয়েন্ট ধরো এই রেঞ্জে, তারপর সেটা আবার নামবে, নেমে আবার পিওর বি, এরকম হতো। তো নেক্সট আমি দেখিয়েছি তিনটে জিনিস তৈরি হচ্ছে, এ প্লাস বি থেকে এ বি তৈরি হয়েছে, এ বি টু তৈরি হয়েছে, এ টু বি তৈরি হয়েছে। এই তিনটে র্যান্ডম নেওয়া, কিন্তু তিনটে যে কোনো কম্পাউন্ড তৈরি হলেই হলো। তাহলে তার কার্ভ কেমন হবে? তার কার্ভটা ঠিক এরকম ভাবে টানা আছে, নামলো আস্তে আস্তে, এই পয়েন্টটা হবে এ বি টু এর মেল্টিং পয়েন্ট, তারপরে এ বি এর সরি এ টু বি, এ বি, এ বি টু। এইখানে আমি এ টু বি দিলাম, এইখানে এ বি টু দিলাম কেন? আগে এ বি টু দিলে অসুবিধা কি হতো? অসুবিধা হতো এই যে এ টু বি তে এ কতটা আছে? এ আছে 2 বাই এ টু বি, মানে এ টু বি 1 অ্যাকচুয়ালি 2 বাই 2 প্লাস 1 মানে 2 বাই 3 ইন্টু 100, মানে কত হয় 66%। তাহলে এ টু বি যদি হতে হয় তাহলে 66% এ থাকা লাগবে আর 33% বি থাকা লাগবে। তাহলে এ তো বেশি থাকা লাগছে, তাই না? এ এখানে 100% ছিল, আস্তে আস্তে আমি বি যোগ করছি, করতে করতে এ যখন 66%, বি 33%, ঠিক সেই সময়টাই গিয়ে এই এ টু বি এর আমি মেল্টিং পয়েন্ট পাবো। তাই এখানে এ টু বি, যেহেতু এই দিকটায় বি এর কম্পোজিশন বেশি, কিন্তু এইখানে ঠিক এ বি 50-50, কারণ এখানে তৈরি হচ্ছে এ বি, এ ওয়ান বি ওয়ান অ্যাকচুয়ালি, এও যতটা আছে বিও ততটা আছে, মানে এ বি 50-50 আছে। তার এই পাশে এ বেশি আছে, এ পাশে বি বেশি আছে, তাই এ পাশে এ টু বি, এ পাশে এ বি টু, নট দ্য অপোজিট। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা আছে, নাম্বার অফ ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। ইনভ্যারিয়েন্ট পয়েন্ট মানে হচ্ছে যার ডিগ্রি অফ ফ্রিডম 0। যেমন ট্রিপল পয়েন্ট আমরা দেখেছিলাম, ট্রিপল পয়েন্টে ডিগ্রি অফ ফ্রিডম বলছি, এই ডিগ্রি অফ ফ্রিডম বলা যায়, বা টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হলো 0, ট্রিপল পয়েন্টে 0 হয়। তেমনি এরকম প্রত্যেকটা পয়েন্টে, এই পয়েন্ট এখানে যে যে পয়েন্টগুলো মেনশন করা আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, প্রত্যেকটা পয়েন্টে ডিগ্রি অফ ফ্রিডম 0। এখানে আমি নিজে কিছু নিজের বোঝার জন্য লিখেছি। এই হচ্ছে কংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট হলো। কংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্টে আমরা কি দেখলাম? এ এবং বি বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এ বি টু এরকম কিছু তৈরি করবে, প্রোভাইডেড যে মেল্টিং পয়েন্টের আগে ও ডিকম্পোজ করবে না। কিন্তু এখানে ডিকম্পোজ করবে, তাহলে কি হবে? ধরো এ প্লাস বি থেকে এ বি হচ্ছে, it will decompose before its melting point. এটা মেল্টিং পয়েন্টে আসার আগে ডিকম্পোজ করে দেবে, অন্য কিছু তৈরি করে ফেলবে। তাহলে প্রবলেমটা কত ডিফিকাল্ট হচ্ছে দেখ। একদম প্রথমে আমরা দেখছিলাম যে পিওর এ আর পিওর বি আছে, আমি তাদেরকে মিক্স করে দিয়েছি, খুব ভালো কথা, এদেরকে মিক্স করে দিয়েছি। তাহলে আমি যে কার্ভটা পাচ্ছিলাম তাতে থাকছিল হয় এ বি দুজনেই সলিড বা দুজনেই লিকুইড, বা এ সলিড বাকিটা লিকুইড, বা বি সলিড বাকিটা লিকুইড। সেকেন্ড কেস কংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্টে আমরা দেখলাম এ বি নিজেরা বিক্রিয়া করে আবার এ বি, এ টু বি, এ বি টু, এ টু বি থ্রি এইসব তৈরি করে ফেলবে। তাহলে তারও মেল্টিং পয়েন্ট নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছিল যে টেম্পারেচার কমাতে 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 কোন জায়গায় আসলে কি হবে। আগের কার্ভে আমি আরো একবার যাই, এই কার্ভটা দেখে কি বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি? ধরো আমি এ নিয়েছি 60%, এই এখান থেকে এ এর পরিমাণ বাড়ছে 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 বাড়ছে, এ এখানে 50% আর এখানে 33%, তার মানে এ 60% হবে এরকম কোন একটা জায়গায়, এখানে 66, এরকম কোন একটা জায়গায় এ 60% আছে, এরকম কোন একটা জায়গায়। এবং এই অবস্থায় আমি মানে এ কে 60% আর বি কে তাহলে তো 40%, এইভাবে নিয়ে আমি এই টেম্পারেচারে সিস্টেমটাকে রাখলাম, এই বরাবর যে টেম্পারেচার আছে। এই অবস্থায় আমি যদি ঠান্ডা করি আস্তে আস্তে কি দেখবো ঠান্ডা হতে 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 কি হবে, তাই না? এটাই বলছে
এখানে ঠান্ডা করলে কি দেখবো, এখানে তো লিকুইড ছিল, যখন ঠিক এই পয়েন্টটা ক্রস করবে দেখবো এ বিটা সলিড হতে শুরু করেছে, বাকিটা মেল্ট হয়ে আছে। আরো ঠান্ডা করছি, এরকম পজিশনে কি হবে, এ টু বি সলিড হবে আর এ বিও সলিড হবে। এই কার্ভের ইম্পর্টেন্স তাই সেটাই। আমি যদি ঠিক এই কম্পোজিশনে নিই, তাহলে এই টেম্পারেচার যদি থাকি, টেম্পারেচার কমাতে 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 দেখবো ঠিক আমি এই পয়েন্টে চলে এসেছি, এ বি এর মেল্টিং পয়েন্টে চলে এসেছে। তারপর আমি যদি কম্পোজিশন একটু চেঞ্জ করে মাপি, তাহলে এখানে আমি দেখবো এ বি সলিড আছে, বাকিটা মেল্ট আছে। আমি যদি এরকম একটা টেম্পারেচারে থাকি, সেখান থেকে যদি নামতে থাকি, তাহলে দেখবো এ বি সলিড হওয়া শুরু করছে, বাকিটা মেল্ট আছে। তারপর দেখবো এটাও মেল্ট হয়ে গেছে। এরকম এই কার্ভের ইম্পর্টেন্স সেটাই। কিন্তু ইনকংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্টে বলছে যে এই যে নতুন কম্পাউন্ড যেটা তৈরি হলো, ভালো কথা এ বি হোক, এ বি টু হোক, বি এ টু, এ বি টু, এসব তৈরি হলো, এরা মেল্টিং পয়েন্টে পৌঁছানোর আগেই ডিকম্পোজ করে যাচ্ছে। ডিকম্পোজ করে গেলে এ আবার অন্য একটা জিনিস তৈরি করছে ডিকম্পোজ করে, এ আবার অন্য একটা জিনিস তৈরি করছে ডিকম্পোজ করে, এ আবার অন্য একটা জিনিস তৈরি করছে ডিকম্পোজ করে। এই সমস্ত জিনিস একই সিস্টেমের মধ্যে আছে। তাহলে তার সেই কুলিং কার্ভ দিয়ে বা তার ফেজ ডায়াগ্রাম কি হবে, অন্য লেভেলে। দেখা যাক ফেজ ডায়াগ্রাম কেমন হয়। হ্যাঁ, কিন্তু একটা ফ্যাক্ট, কম্পোজিশন উইল নট সেম ইন সলিড অ্যান্ড মেল্ট। সলিড এবং মেল্ট অবস্থায় কম্পোজিশন সেম থাকবে না। এর আগে প্রত্যেকটা জায়গায় কম্পোজিশন সেম থাকছিল। কেন থাকবে না? কারণ এখানে তো ডিকম্পোজ করে যাচ্ছে। ডিকম্পোজ করে গেলে এবার কতটা ডিকম্পোজ করছে সেটা তো আমরা বুঝতে পারবো। তাই এটুকু বুঝতে পারবো যে কম্পোজিশন অ্যাটলিস্ট সেম থাকবে না। ধরো এ বি তৈরি হয়েছিল এ বি এর বিক্রিয়ায়, তাহলে ডিকম্পোজ করে গেল, ডিকম্পোজ করে অন্য একটা কম্পাউন্ড এক্স তৈরি করে ফেললো, আর বাকি মেল্টটুকু পড়ে রইলো। এখানে যে কম্পোজিশন ছিল আর এখানে যে কম্পোজিশন হলো সেটা তো ডিফারেন্ট হবে না, নট ইকুয়াল টু। কারণ এক্স তো আগে ছিল না, এই এক্স তৈরি হতে কিছু এ বি লেগেছে, তাই কম্পোজিশন চেঞ্জ হয়ে গেছে। ওকে, আর এখানে ওগুলো দরকার নেই। এই গ্রাফটা জাস্ট আমি কার্ভটা শিখিয়ে দিই কিভাবে করতে হবে। এই হচ্ছে কার্ভ। এখানে আমরা ধরে নিলাম যে এ এবং বি বিক্রিয়া করে এ বি তৈরি করেছিল, এবং এ বি তৈরি এবার এ বি যেটা তৈরি হলো, সেই এ বি হচ্ছে এমন একটা কম্পাউন্ড যে তার মেল্টিং পয়েন্টে পৌঁছানোর আগেই ডিকম্পোজ করে যায়। তাহলে তার কার্ভও ঠিক ঠিক আগে যেমন আমরা কংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট করেছিলাম তার মতোই হবে, কিন্তু আগে তো আমরা সেই কংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্টে ছিল প্রত্যেকটা পয়েন্টে আমরা সেই মেল্টিং পয়েন্টে পৌঁছতে পারছিলাম। কিন্তু এই এ বির ক্ষেত্রে দেখো, এ বির ক্ষেত্রে কিন্তু আমরা এই মেল্টিং পয়েন্টে পৌঁছতে পারবো না, কারণ মেল্টিং পয়েন্টে পৌঁছানোর আগেই এ বি ডিকম্পোজ করে অন্য জিনিস তৈরি করে ফেলবে। দ্যাটস ইট। তাই কাপটা হবে এরকম, এ থেকে এখান থেকে বি। আচ্ছা, এখানে এ নিচে বি উপরে কেন দিলাম? কারণ আমি ধরে নিলাম যে এ এর মেল্টিং পয়েন্ট কম, বি এর মেল্টিং পয়েন্ট বেশি। আমি উল্টোটাও করতে পারতাম, তাহলে এই এটাকে উপরে রাখতাম, বিটাকে একটু নিচে রাখতাম, মানে এরকম আর কি। সেটা করা যেত, কোনো ব্যাপার না। তাহলে এখানে আমি প্রত্যেকটা পয়েন্টে দেখতে পাচ্ছি লেখা আছে যে কি, এম ফর মেল্ট আর কি, মানে পুরোটা মেল্ট হয়ে আছে সেটা। এই যে পয়েন্টটা, হ্যাঁ, এ বি সোজাসুজি এই কার্ভের উপর যে পয়েন্টটা, ইমাজিনারি মেল্টিং পয়েন্ট অফ এ বি। কেন ইমাজিনারি লিখলো কেন? কারণ দেখ, এই এ বির মেল্টিং পয়েন্ট আমি তো পৌঁছতে পারবো না, মেল্টিং পয়েন্টে পৌঁছানোর আগেই তো ডিকম্পোজ করে দেবে, তাই না? তার মানে ওই পয়েন্টে অ্যাকচুয়ালি পৌঁছানোর কথা নয়, কিন্তু যদি পৌঁছতে পারতাম তাহলে তার মেল্টিং পয়েন্ট এই বরাবর যে টেম্পারেচার হতো সেটাই হতো। এবার যে টেম্পারেচার অব্দি, এই টেম্পারেচার অব্দি আমি পৌঁছতে পারছি, এর উপরে আর পৌঁছতে পারছি না, ডিকম্পোজ করে যাচ্ছে, এই টেম্পারেচারকে বলা হয় পিটি বা পেরিটেকটিক পয়েন্ট। এখানে লেখাও আছে, বাংলায়ও লিখেছিলাম আমি। আর এদিকে
এবার এদিকে এই যে ওই কার্ভটারই একটা নির্দিষ্ট টেম্পারেচার নিলাম, একটা নির্দিষ্ট কম্পোজিশন নিলাম, তাহলে আমি ঠান্ডা করছি, কোন জায়গায় আমি কি কি পাবো, তাই না? এম মানে মেল্ট, এম ড্যাশে পাবো বি সলিড প্লাস মেল্ট, এম ডাবল ড্যাশে কি পাবো মানে এই ডটেড লাইনের উপর কি পাবো সেগুলো লেখা আছে। এগুলো বুঝতেও পারছি, সে আগের গ্রাফটা ভালো করে দেখলে ওখানেই লেখাই আছে, ওটা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এগুলোর দরকার নেই, শুধু এই কার্ভটা জানলেই হবে। এবার দেখ এই কার্ভটা কি করেছে বলতো, এটাই আগে যেমন আমি বললাম যে এ বি তৈরি হচ্ছে, এ প্লাস বি দুজনকে আমি নিয়েছিলাম, এরা এ বি তৈরি করছে। এই এ বিটা আবার মেল্টিং পয়েন্টে পৌঁছানোর আগে ডিকম্পোজ করে যাচ্ছে, যদি ডিকম্পোজ করে যায় তাহলে আমি এই কেসটাকে ধরবো ইনকংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্টের কেস, আর যদি ডিকম্পোজ না করে তাহলে এটাকে কংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্টের কেস ধরবো। আর যদি এ বি বিক্রিয়া করে এ বি তৈরি না করে তাহলে আমি সেটাকে কি ধরবো, যে জাস্ট সেটা ইউটেকটিক কম্পোজিশন। তো যদি এ বি ছাড়াও এ বি টু তৈরি হতো এবং সেটাও মেল্টিং পয়েন্টে পৌঁছানোর আগে ডিকম্পোজ করে যেত, তাহলে তার কার্ভ কেমন হতো, সেটা হচ্ছে এরকম। তার কোন পয়েন্টে কি আছে এগুলো নিজে হাতে লিখে এই রিজিয়ন গুলো চেনাটাই বড় কথা। কার্ভ যদি আঁকতে দেয় কার্ভের এইগুলোই লিখতে হবে যে কোন রিজিয়নে এ বি, এখানে ধর নাম দিলি, তাহলে এই এ বির মধ্যে এই রিজিয়নটায় কি পাবো, হ্যাঁ এটাই ব্যাখ্যা করতে হবে। ওকে, কেস 3 এটা আরো কমপ্লেক্স, দরকার নেই কেস 3 দরকার নেই। যদি একটা রকম থাকে যে ধর পরীক্ষায় বললো যে ধরো এক্স এবং ওয়াই কম্পাউন্ড বিক্রিয়া করে এক্স ওয়াই তৈরি করলো, যেটা মেল্টিং পয়েন্ট অফ দি স্টেবল না, মেল্টিং পয়েন্টের আগে ডিকম্পোজ করে দেয়, তাহলে তার ক্ষেত্রে ফেজ ডায়াগ্রাম আঁকো। তাহলে তুই বুঝে গেলি যে এক্স ওয়াই বিক্রিয়া করে যখন এক্স ওয়াই তৈরি হচ্ছে তার মানে কংগ্রুয়েন্ট বা ইনকংগ্রুয়েন্ট কিছু হবে, এবং যদি বলা থাকে যে এটা মেল্টিং পয়েন্টের আগে ডিকম্পোজ করে যাচ্ছে তার মানে এটা ইনকংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্টের কেস। এবং যেহেতু এরা বিক্রিয়া করে একটা জিনিসই তৈরি করছে তাই কার্ভটা হবে আগেরটার মতন। আর বললো যে ধর এক্স ওয়াই বিক্রিয়া করে এক্স ওয়াই এবং এক্স ওয়াই টু এই দুটো জিনিস তৈরি করে, এবং এই দুজনেই তোর ইয়ে করে আর কি, এই দুজনেই মেল্টিং পয়েন্টে পৌঁছানোর আগে ডিকম্পোজ করে যায়, তাহলে এটা ইনকংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্টের কেস, কিন্তু দুটো কম্পোনেন্ট থাকবে, তো গ্রাফটা এরকম হবে। দ্যাটস ইট, 3 নম্বর দরকার নেই। ঠিক আছে, এই মোটামুটি ইউটেকটিক, কংগ্রুয়েন্ট, ইনকংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট বোঝা গেছে অল্প অল্প? হ্যাঁ স্যার, বোঝা গেছে, কিন্তু বলছিলাম যে একটু নোটসটা গুছিয়ে দিয়ে দেবেন। আমি নোটটাই শেয়ার করবো। ঠিক আছে, তাহলে আমাদের ফেজ যেটুকু দরকার ছিল সেটুকু শেষ হলো।